এসছেন খুব ভালো, কিন্তু উনি আসলে ম্যাজিক হয়ে যাবে এটা আমি মনে করি না। উনার কাছে কোনো আলাদ্দিনের চেরাগ আছে এটাও আমি মনে করি না। হ্যাঁ, উনার বেশ কিছু পজিটিভ পরিবর্তন আমাদের চোখে ধরা পড়েছে। এটা খুব ওয়েল অ্যান্ড গুড, এবং সেটা উনি এসেছেন বলে তখন বলছি না, উনি আসার আগেই ক্রনোলজিক্যালি লাস্ট উনি যে বিষয়গুলো নিয়ে কথা বলেন, ভাষণ দেন, উনার অতীত কাজের জন্য উনি পাবলিকলি দুঃখ প্রকাশ করা একজন নেতার, এটি খুব ওয়েল অ্যাপ্রিসিয়েটেড। এটা একটা পরিবর্তন আমরা দেখতে পাই এবং এই পরিবর্তনকে সাধুবাদ জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, ৫ই অগাস্টের পরে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিস্থিতি এবং ৫ই অগাস্টের পরবর্তী সময়ে বিশেষ করে আপনার ভীষণ রকমের কি বলবো অযৌক্তিক যেই আচরণ, হ্যাঁ, এবং আনফরচুনেটলি খুবই দুঃখজনকভাবে দক্ষিণপন্থীদের আচরণ, একের পর এক মাজার ভাঙা, মব করে বাড়িঘর ভাঙা, মানুষকে বিপদগ্রস্ত করা, এবং আপনার সর্বশেষ এমনকি লাশ, নুরা পাগলার লাশ আপনার মনে আছে, লাশকে তুলে নিয়ে যে পুড়িয়ে দেওয়া, এই সকল কিছু, এই যে অস্থিতিশীল একটা জায়গাতে, সেই জায়গাতে এসে উনি যখন কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য যে দিচ্ছেন না, এটা একটা ম্যাচিউর রাজনৈতিক বৈশিষ্ট্যের লক্ষণ। হ্যাঁ, কারণ এখানে উস্কানিমূলক বক্তব্য দেওয়া যায় না। তবে এই ক্ষেত্রে এরকম জায়গাতে হয় কি, ৫ই অগাস্টের পরে ৩ মাত্রার শূন্যতা তৈরি হয়েছে। এক হচ্ছে বুদ্ধিভিত্তিক শূন্যতা, যেটা সামহাও আপনি দেখবেন ৫ই অগাস্টের পরে প্রচুর নতুন বাংলাদেশ কেমন, এগুলো নিয়ে অনেক আলাপ হয়েছে, সেটা হয়তোবা কিছুটা কমানো সম্ভব হয়েছে। ২ হচ্ছে নেতৃত্বের সংকট, ৩ হচ্ছে মতাদর্শিক সংকট। জনাব তারেক রহমানের আগমনে যদি এই বিষয়গুলো যায়, নেতৃত্বের সংকটের আংশিক, আমি বলছি না পুরোপুরি, আংশিক একটা ভীষণ যে জায়গা ছিল, শূন্যতা ছিল, সেটা পূর্ণ হয়েছে। আংশিক কেন বলেছি? কারণ আমি এটাও বলতে চাই, ঠিক এই মুহূর্তে তারেক রহমান বেশ কিছু প্রিভিলেজের মধ্যে আছে, যে প্রিভিলেজে উনাকে কম্পিট করার মতো কোনো অপোনেন্ট নেই। এটা কিন্তু ভালো না গণতন্ত্রের জন্য, গণতন্ত্র চর্চার জন্য এটি কিন্তু কোনো ভালো বিষয় নয়। হ্যাঁ, আপনি দেখবেন উনার একটা ভীষণ বড় দল আছে, যেটি বাংলাদেশ বিএনপির মতো, এবং সেখানে অনেক বড় বড় মানে হাবিব ভাইদের মতো অনেক গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ আছে, তৃণমূল থেকে শুরু করে, তাদের অভিজ্ঞতা আছে উনার সাথে। সো উনার একটা বিশাল বড় ইয়ে আছে, পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে, যেটা এই মুহূর্তে যারা মাঠে আছেন তাদের নেই। তো এত উনি যে প্রিভিলেজে আছেন, এই প্রিভিলেজকে বিট করার মতো, এবং অন টপ অফ দ্যাট এই যে একটি বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে কিন্তু অনেকগুলো ভূ রাজনৈতিক বিষয় থাকে, সেটির সাথেও যে যুক্তটা, সেটাও কিন্তু আপনার অন্য কারো নাই। তো এই যে অন্য কারোটা নাই, এটার পরিণতিটা কিন্তু খুব ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? জনাব তারেক রহমানের উপরে মানুষের অসম্ভব প্রত্যাশার চাপ তৈরি হবে। আপনি এটা লিখে নিতে পারেন। আর অসম্ভব প্রত্যাশার চাপ সামাল দেওয়া কিন্তু অনেক কঠিন। এরকম অসম্ভব প্রত্যাশার চাপ তৈরি হয়েছিল ৫ই অগাস্টের পরে আমাদের শিক্ষার্থী জনতাদের উপর, এবং এনসিপির উপরেও কিন্তু এটা ছিল। আরেকটা কথা আমি বলতে চাই, জনাব তারেক রহমান বাংলাদেশ বিএনপি বা জাতীয়তাবাদী সংগঠনের জন্য নেতা হতে পারেন, কিন্তু দেশের নেতা হয়ে ওঠার প্রক্রিয়াতে উনি কিন্তু তরুণ এবং নয়া, এই অভিজ্ঞতা কিন্তু উনার নাই। তো দেশের নেতা হওয়া, জাতির নেতা হওয়ার মধ্যে, মানে একটি দলের নেতা হওয়ার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। এটি হচ্ছে আরেকটা। তৃতীয়ত যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের মনে রাখবেন যে আমাদের যে বিগত সরকার ছিল, সেই বিগত সরকারের ব্যাপারটা কিরকম ছিল? বিগত সরকারে দেখবেন যে যাহা কিছু সমস্যা হতো, সবাই দৌড়ে শেখ হাসিনার কাছে চলে যেত। এটা কি কোনো ভালো চর্চা ছিল না, এটা খুবই জঘন্য চর্চা ছিল। সো এই সতর্কতাটাও খুব জরুরি। অর্থাৎ আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার ইনস্টিটিউশন এবং অপরাপর নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। আপনার তৃণমূল থেকে সকল নেতৃত্বে শক্তিশালী করতে হবে। সকল কিছুর সমস্যার সমাধান একজন জনাব তারেক রহমান দিতে পারবেন না। তো এই বিষয়গুলোর চ্যালেঞ্জ তো বিএনপির আছেই। তারপরে উপরন্ত যে দলটির নাম আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, মনে করিয়ে দিতে চাই, সেই দলটি কিন্তু এই মুহূর্তে আন্ডারগ্রাউন্ডে আছে। এখানে যারা রাজনীতিবিদ আছেন তারা জানেন যে যখন কোনো দল আন্ডারগ্রাউন্ডে থাকে, আন্ডারগ্রাউন্ডে থাকা দল কতখানি ভয়ঙ্কর ভাবে নানা ধরনের কিছু করতে পারে। তাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারটা, প্রক্রিয়াটা কিন্তু মানে অসম্ভব কঠিন এবং জটিল। তার সাথে তো এই দল যারা দেশ চালাচ্ছে কারা, এই মুহূর্তে দেশ চালাচ্ছে কারা? পুলিশ, তার তো নৈতিক স্খলন আছে, আপনি তো দেখতে পাচ্ছেন। সেনাবাহিনী ওইভাবে কাজ করছে না। কাজ করছে কে? কাজ করছে আমলারা। ঠিক আছে, কোন দলের আমলারা? বিএনপি কি জানে না? সেই আমলাদের নেতৃত্বে যখন এটি নির্বাচন হবে, সেটি কিভাবে হবে, সেটি কি বিএনপি পরিষ্কার করেছে? আচ্ছা,
3 মাত্রার ভোটার আছে। হুম? ডাকসু, রাকসু এগুলোতে ভোটাররা দেখিয়ে দিয়েছেন তো যে তারা কিরকম যেতে পারে। তাহলে এটি একটি শ্রেণী। হয়তোবা ডেইলি স্টার, প্রথম আলোর ঘটনাতে এই শ্রেণীটা একটু মিনিমাইজ হয়েছে। কিন্তু বাংলাদেশে বিশাল বড় একটা ভোটার গ্রুপ আছে, যে ভোটার গ্রুপ তরুণ, 35% ভোটার সেই গ্রুপের। এই ভোটারদেরকে আকর্ষণ করার মতো কি আছে? এই ভোটারদেরকে আপনি এই ভোটার না তো জনাব তারেক রহমানকে জানেন, এই ভোটার না তো বিএনপি সম্পর্কে জানেন। উপরন্তু এই ভোটারের মাথায় একটা ন্যারেটিভ ঢুকিয়ে দেওয়া হয়েছে 5ই অগাস্টের পরে। কি যেন ছিল? একই নৌকার 2 বিষ, নৌকার ধানের শীষ, এই টাইপের কিছু একটা ছিল। 2 সাপের 1 বিষ। 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ। এই তরুণ ভোটারদেরকে আপনি আকৃষ্ট করবেন কি দিয়ে? অর্থাৎ কি অফার করেন? 31 দফা? 31 দফার মধ্যে এই তরুণদেরকে আকৃষ্ট করার মতো কি আছে? এটা একটা প্রশ্ন। আমি আমার চোখে দেখতে পাচ্ছি না। আর বাংলাদেশের মানুষ অনেক ধর্মপ্রাণ। ধর্ম অনেক সুন্দর। ধর্ম মানুষকে আশ্রয় দেয়। ধর্ম মানুষকে প্রত্যাশা দেয়, আশা দেয়। কিন্তু এই ধর্মকে ব্যবহার করে যে পক্ষটি রাজনীতি করে তারা সবসময় একটা সুবিধাজনক অবস্থানে থাকে। তাদেরকে বলা হয় চাঁদে সাইদি দেখা যায়। এবং দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে অনেক মানুষ সেগুলো বিশ্বাস করেন। এই ভোটারদেরকে আপনি সামাল দিবেন। এই চ্যালেঞ্জ গুলাকে কিভাবে আপনি মোকাবেলা করবেন? আগে নির্বাচন, পরে না জাতি গঠন। তো এই বিষয়গুলো আমার মনে হয় সামনে আসা জরুরি। সামনে আনা